আসসালামু আলাইকুম এবং আদাব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। ভিউয়ার্স, আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আজকে। যে ভিডিওটার উপর আমি রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। বাংলাদেশ বনাম থাইল্যান্ড সামরিক শক্তি। হ্যাঁ, বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড, এই দুই দেশের সামরিক শক্তির কম্পারিজনে কে এগিয়ে আছে? বাংলাদেশ এগিয়ে আছে নাকি থাইল্যান্ড? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো যে কে এগিয়ে আছে। ভিউয়ার্সগণ, আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমরা বিস্তারিত ইন ডিটেইলস সবকিছু বুঝতে পারবো কে পিছিয়ে আছে এবং কে এগিয়ে আছে, কার সামরিক সক্ষমতা কতটুকু এবং কার সামরিক পাওয়ার সব থেকে বেশি। তাহলে চলুন ভিউয়ার্স, আর আপনাদেরকে দেরি করাচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ কম্পারিজন ভিডিওটাকে দেখে আসি। লেটস গেট স্টার্ট। বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশই এশিয়া মহাদেশে অবস্থিত হলেও তাদের সামরিক নীতি, শক্তি ও লক্ষ্য একে অপরের থেকে আলাদা। বাংলাদেশ মূলত একটি শান্তিপ্রিয় দেশ, যার সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য হল দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করা। অন্যদিকে থাইল্যান্ড একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যেখানে সামরিক বাহিনী শুধু নিরাপত্তা নয় বরং রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজ আমরা বাংলাদেশ ও থাইল্যান্ডের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করব। বিশ্লেষণে আমরা দুটি দেশের সামরিক ভিত্তিক সকল তথ্য সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে শুরু করা যাক ভৌগোলিক এবং কৌশলগত অবস্থান দিয়ে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি নদীমাতৃক ও সমতল দেশ। চারিদিকে ভারতের সীমান্ত এবং দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় বাংলাদেশের নিরাপত্তার চিন্তা মূলত সীমান্ত এবং সমুদ্র কেন্দ্রিক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন যে বড় পরিসরের আক্রমণাত্মক সামরিক কৌশল প্রয়োগ করা বাস্তবসম্মত নয়। এই কারণে বাংলাদেশ প্রতিরক্ষামূলক সামরিক কৌশলের উপর বেশি গুরুত্ব দেয়। অন্যদিকে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত এবং এশিয়ান অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। থাইল্যান্ডের অবস্থান তাকে স্থল, নৌ এবং আকাশ তিন দিক থেকে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে। এই দেশটি প্রতিবেশী অনেক দেশের সঙ্গে সামরিক এবং কৌশলগত যোগাযোগ বজায় রাখে। থাইল্যান্ডের ভৌগোলিক অবস্থান আঞ্চলিক শক্তি হিসেবে তাকে সুবিধা দেয়। এখন জানব জনসংখ্যা এবং অর্থনীতি সম্পর্কে। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 18 কোটি এবং বর্তমান জিডিপি হচ্ছে $475 বিলিয়ন। অন্যদিকে থাইল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় 7 কোটি এবং বর্তমান জিডিপি হচ্ছে $558 বিলিয়ন। এবার জানব সামরিক বাহিনীর কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে বেসামরিক সরকারের অধীনে পরিচালিত হয়। রাষ্ট্রপতি সর্বাধিনায়ক হলেও বাস্তবিক নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। বাংলাদেশ সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে না, এটি বর্তমান সময়ের একটি বড় ইতিবাচক দিক। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাহিনীর রাজনৈতিক প্রভাব ঐতিহাসিকভাবে অনেক বেশি। থাইল্যান্ডে একাধিকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, যা এখনও দেশটির রাজনীতিতে প্রভাব ফেলে। থাইল্যান্ডের রাজা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক, যা বাহিনীকে বিশেষ মর্যাদা দেয়। এই কারণে থাইল্যান্ডের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষা নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রভাব বিস্তার করে। এরপর সেনা সংখ্যা এবং জনবল শক্তি সম্পর্কে জানব। বর্তমানে বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,75,000-এর বেশি। বাংলাদেশের সেনাবাহিনী তুলনামূলক ছোট হলেও প্রশিক্ষণে অত্যন্ত দক্ষ। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার অভিজ্ঞতা তাদের পেশাদারিত্ব বাড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ডের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 3,60,000-এর বেশি। থাইল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থাকায় জনবল সংকট নেই। এখন দেখা যাক দুই দেশের স্থলবাহিনীর দিকে। বাংলাদেশ সেনাবাহিনী মূলত সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় কাজ করে। বর্তমানে বাংলাদেশ আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি এবং সাজোয়ার যান যুক্ত করছে। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে। অপরদিকে থাইল্যান্ডের স্থলবাহিনী অনেক বড় এবং ভারী অস্ত্রে সমৃদ্ধ। তাদের কাছে আধুনিক ট্যাঙ্ক, স্বচালিত কামান এবং শক্তিশালী মেকানাইজড ইউনিট রয়েছে। থাইল্যান্ড সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেও সক্রিয় ভূমিকা রাখে। এবার বলবো বিমান বাহিনীর সম্পর্কে। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ বিমানের সংখ্যা সীমিত হলেও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়াচ্ছে। বর্তমানে বাংলাদেশের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 214টি। অন্যদিকে থাইল্যান্ড বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তাদের কাছে F-16 এবং গ্রিপেনের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। তো এখানে একটা বিষয় না বললেই নয় যে বাংলাদেশের বিমান বাহিনী সত্যি বর্তমানে এসে দুর্বল, তবে আর কয়েক বছরের মধ্যে দুর্বল থাকবে না। সেটা হয়তো কম বেশি সবাই জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু বিমান বাহিনীর মধ্যে নতুন নতুন ইকুইপমেন্ট মানে যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার এসব কিছু যুক্ত হবে। ডক্টর ইউনূস সরকার থাকা অনুযায়ী কিন্তু
এই সব কিছুর যে ক্রয় বিক্রয়ের যে প্ল্যান বা যে ডিল সেগুলো করে গিয়েছে। এখন শুধু ডেলিভারি পাওয়ার পালা। ডেলিভারি পাওয়া হয়ে গেলে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীও কিন্তু পরবর্তীতে, ঠিক আছে, এশিয়ার মধ্যে একটা পাওয়ারফুল এয়ারফোর্স হিসেবে গঠিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। থাইল্যান্ডের রাডার এবং নজরদারি ব্যবস্থা উন্নত। বর্তমানে তাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 493টি। আকাশ শক্তিতে থাইল্যান্ড স্পষ্টভাবে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ এখন উন্নয়নের পথে রয়েছে। এবার দেখব দুটি দেশের নৌবাহিনীর দিকে। বাংলাদেশ নৌবাহিনীর মূল লক্ষ্য হল বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা। গত দশকে বাংলাদেশ সাবমেরিন যুক্ত করে নৌবাহিনীকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। নতুন ফ্রিগেট এবং করভেট যুক্ত করার মাধ্যমে সক্ষমতা বাড়ানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 118টি যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে থাইল্যান্ড নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী। তাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে যা বাংলাদেশের নেই। থাইল্যান্ড গভীর সমুদ্রে দীর্ঘ সময় অপারেশন চালাতে সক্ষম। বর্তমানে তাদের কাছে মোট 293টি যুদ্ধ জাহাজ রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী ধীরে ধীরে আধুনিক হলেও এখনও তুলনামূলকভাবে ছোট, তবে ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়বে। এরপর কথা বলবো সামরিক বাজেট নিয়ে। বাংলাদেশের সামরিক বাজেট সীমিত হলেও পরিকল্পিতভাবে ব্যয় করা হয়। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাজেট নির্ধারণ করা হয়। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে $4.4 বিলিয়ন। অন্যদিকে থাইল্যান্ডের সামরিক বাজেট মোটামুটি অনেক বেশি। আর বেশি বাজেট মানেই বেশি প্রযুক্তি এবং অস্ত্র কেনার সুযোগ। বর্তমানে থাইল্যান্ডের সামরিক বাজেট হচ্ছে $6 বিলিয়ন। এই পার্থক্য সরাসরি শক্তিতে প্রভাব ফেলে, তবে বেশি বাজেট সবসময় বেশি কার্যকারিতা নিশ্চিত করে না। বাংলাদেশ সীমিত বাজেটে সর্বোচ্চ ফল বের করার চেষ্টা করে। এটি একটি বাস্তবমুখী কৌশল। এখন আমরা জানবো আন্তর্জাতিক ভূমিকা ও শান্তিরক্ষা। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। এটি বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য বড় গর্বের বিষয়। শান্তিরক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা অর্জিত হয়। অন্যদিকে থাইল্যান্ড শান্তিরক্ষা মিশনে সীমিতভাবে অংশ নেয়। তারা মূলত আঞ্চলিক সামরিক মহড়ায় বেশি সক্রিয়। আন্তর্জাতিক ইমেজের দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে। এটি কূটনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করে, তবে এই ক্ষেত্রে থাইল্যান্ড পিছিয়ে। তো সর্বশেষ জানবো সামগ্রিক মূল্যায়ন। সামগ্রিকভাবে থাইল্যান্ড একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক শক্তি। সংখ্যা, প্রযুক্তি ও বাজেটে তারা এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী গড়ে তুলেছে। বাংলাদেশ যুদ্ধের চেয়ে শান্তিতে বিশ্বাসী। তাই দুটি দেশের সামরিক দর্শন সম্পূর্ণ ভিন্ন। একটি শক্তি প্রদর্শনমূলক, অন্যটি প্রতিরক্ষামূলক। এই ভিন্নতা তাদের কৌশলেই প্রতিফলিত হয়। উভয় বাহিনীরই নিজস্ব শক্তি এবং সীমাবদ্ধতা রয়েছে। তো এই ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার একটি সামরিক বিশ্লেষণ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি পৃথিবীর বৃহত্তম 20টি সামরিক ঘাঁটি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, বাংলাদেশের অবস্থান অনুযায়ী একরকম, থাইল্যান্ডের অবস্থান অনুযায়ী আরেক রকম। বাংলাদেশ প্রতিরক্ষামূলক সামরিক শক্তি তৈরি করে। বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ। বাংলাদেশ অন্য দেশের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ঝামেলায় জড়ায় না। সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষামূলক নিয়ম মেনে চলে। অন্যদিকে থাইল্যান্ড কিন্তু অন্য ধরনের নিয়ম মেনে চলে, ঠিক আছে। থাইল্যান্ড আকাশ, নৌ এবং ভূমি সব কিছু মিলিয়ে কিন্তু থাইল্যান্ডের যেই নিয়ম নীতি সেখানে কিন্তু প্রতিরক্ষামূলক এবং প্লাস আক্রমণাত্মক মূলকও কিন্তু তাদের নীতি রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে কিন্তু বিশাল একটা ডিফারেন্ট রয়েছে। তো সেই জায়গা থেকে দুই দেশের সবকিছু ডিফারেন্ট হবে, সেটাও স্বাভাবিক। তবে বাংলাদেশের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি দুর্নীতি হয়, সেটা কি বলবো। যদি সেই দুর্নীতিগুলো না হতো তাহলে বাংলাদেশের সামরিক বাজেট আরো বেশি বাড়তো এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাও আরো বেশি বাড়তো। কিন্তু বাংলাদেশের যেই রাজনৈতিক নেতারা বিগত বছরে ছিল, তারা তাদের অ্যাকাউন্ট ভারী করেছে, তারা তাদের টাকা বিদেশে পাচার করেছে, যার ফলে বাংলাদেশের সামরিক বাজেটও সেরকম টাকা ঢোকেনি এবং বাংলাদেশের সামরিক শক্তিও সেরকম বাড়েনি। হ্যাঁ, অন্যদিকে থাইল্যান্ডের জনসংখ্যা কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম, তবে তাদের যে আয় সেটা বাংলাদেশের তুলনায় অনেক বেশি এবং তাদের যে সামরিক বাজেট সেটাও বাংলাদেশের তুলনায় বেশি। তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, কারণ এই বিষয়গুলো প্রতিটা বাংলাদেশের মানুষের দেখা উচিত। তা না হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা কিন্তু কি হতে পারে আমি কি বলবো আর। তো ভিউয়ার্সগণ, আমাদের ভারতের সঙ্গে কিন্তু বর্তমানে বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো নেই। তো সব মিলিয়ে বাংলাদেশের সামরিক শক্তি বাড়লে বাংলাদেশের যে নিরাপত্তা সেটা নিশ্চিত হবে বা করতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আশা করি আজকে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।